মেরেই ফেলো না মা, কারণ তোমরা আমাকে এখন যে জীবন্ত লাশ বানিয়ে তিলে তিলে যন্ত্রণা দিচ্ছ, মৃত্যুও হয়তো এতটা যন্ত্রণার হবে না। রাবেয়া হোসেন আর কথা বাড়াতে চাইলেন না। তিনি গুমোট মুখে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি রেডি হয়ে চুপচাপ নিচে আয়, আর শুভ্রা তুই ওকে জলদি সাজিয়ে নিচে নিয়ে আসবি। বলে রাবেয়া হোসেন গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। হৃদি শূন্য দৃষ্টিতে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ব্যথিত গলায় অভিমানে ফেটে পড়ল। তুই আমার ভাইকে ভালোবাসতিস, অথচ আমাকে কখনো বলিস নাই কেন রে? আমি কি তোর একটু ভরসার বন্ধু ছিলাম না? এতটাই পর ভাবতিস আমাকে? হৃদি আর নিজেকে সামলাতে পারল না। মুহূর্তের মধ্যে শুভ্রাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার তোরে বুকের ভেতর জমে থাকা সব পাথর যেন গলতে শুরু করেছে। সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমি 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 শুভ্র ভাইকে অনেক আগে থেকেই ভালোবাসি। এই কথাটা শুধু নিজের মাঝে আগলে রেখেছি, কাউকে বলিনি, শুধু ডায়েরির পাতার সাথে শেয়ার করেছি। শুভ্র ভাইও কিচ্ছু জানতো না। হঠাৎ একদিন ওই ডায়েরির শুভ্র ভাই পেয়ে যায় আর আমাকে অনেক বকাঝকা করে, তাকে ভুলে যেতে বলে। কিন্তু আমি শুভ্র ভাইয়ের পিছু ছাড়িনি। আমাকে যখন নির্বাণ ধরে নিয়ে গেল, নির্বাণ আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কারণ শুভ্র ভাই তখন ওখানে বন্দি ছিল। আমি যদি তাকে বিয়ে না করি তবে সে শুভ্র ভাইকে মেরে ফেলবে। আমি নিরুপায় হয়ে শুভ্র ভাইকে বাঁচাতে নির্বাণকে বিয়ে করতে রাজি হই। কিন্তু বিয়ের দিন হঠাৎ আমার কিভাবে শুভ্র ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল, আর শুভ্র ভাই আমাকে সকলের সামনে সবার অগোচরে বিয়ে করে নিল। সেদিন শুভ্র ভাই আমাকে বলেছিল আমি যেন এই বিয়ের কথা কাউকে না বলি, তাই আমি তোকেও বলিনি। আমাকে ভুল বুঝিস না রে, জীবনে নিজের আপন কিছু ধরে রাখতে হলে কিছু সত্যি লুকিয়ে রাখতে হয়। আমি তাই করেছি। যদি কাউকে বললে শুভ্র ভাই আমার উপর রাগ করে বা ডিভোর্স দিয়ে ফেলে, এই ভয়ে কাউকে বলি নাই, কারণ আমি শুভ্র ভাইকে হারাতে পারবো না। অনেক ভালোবাসি আমি শুভ্র ভাইকে, অনেক বেশিই ভালোবাসি। কথাগুলো বলে শুভ্রাকে আরো শক্ত করে চেপে ধরে হৃদি পাগলের মতো ডুকরে কাঁদতে লাগলো। শুভ্রা পাথরের মতো জমে গেল। তার মুখে কোনো ভাষা নেই। সে শুধু এইটুকু বুঝতে পারছে যে হৃদি তার ভাইয়ের জন্য সত্যি উন্মাদ। কিন্তু এই পাগল মেয়েটাকে এখন কে সামলাবে? তার ভাই তো এখন বহু দূরে, ফোন দিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। শুভ্রা নিজে চেষ্টা করেছিল, কিন্তু সোহান চৌধুরী কড়া নজরে তাকে আর তার ফোনটাও কেড়ে নিয়েছে। হৃদির তপ্ত চোখে পানি শুভ্রার বুকের ভিজিয়ে একাকার হয়ে যাচ্ছে। হৃদি প্রতিটি কান্নার শব্দ যেন এই বদ্ধ ঘরের দেওয়ালে দেওয়ালে হাহাকার তুলে বলছে যে সে তার ভালোবাসা ছাড়া বাঁচবে না। হৃদি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে শুভ্রার হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে আবারও ডুকরে কেঁদে উঠল। তার কণ্ঠস্বরে এক বুক হাহাকার আর তীব্র আকুতি ফুটে বেড়াচ্ছে। সে ধরা গলায় বলতে শুরু করলো, আমাকে একবার একটু শুভ্র ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবি? আমি আমি ওনাকে বলবো আমাকে এই নরক থেকে নিয়ে যেতে। আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে রে, বিশ্বাস কর। আমি একটা সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটা মুহূর্ত বেঁচে থেকে মরে যাচ্ছি আমি। আমি এই বুক ফাটা কষ্ট আর সইতে পারছি না। প্লিজ প্লিজ একটু আমাকে শুভ্র ভাইয়ের সাথে কথা বলিয়ে দে না। হৃদির এই চরম অসহায়ত্ব দেখে শুভ্রার শক্ত মনের বাঁধ যেন ভেঙে গেল। তার চোখ থেকে অজান্তেই তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে হৃদিকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি এখন এতটাই জটিল যে শুভ্রা নিজেও নিজেকে খুব তুচ্ছ আর ক্ষমতাহীন মনে করছে। সে একদম পাথরের মতো নিথর হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর অসীম মমতায় রীতির ঘামে ভেজা চুল আর মাথায় হাত বুলিয়ে কাঁপা গলায় বলল, রিধি, শান্ত হ, কান্না থামা বোন। এভাবে পাগলের মতো কান্না করলে তোর শরীর একদম ভেঙে পড়বে। তুই এভাবে ভেঙে পড়িস না, নিজেকে একটু শক্ত কর। আল্লাহর উপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই সব দেখছেন। তিনি তোকে এতটা পথ নিয়ে এসেছেন, তিনি কখনোই তোর সাথে খারাপ কিছু হতে দিবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। শুভ্রার কথাগুলো হৃদির কানে কতটুকু পৌঁছাচ্ছে তা বোঝা যাচ্ছে না। সে শুধু শুভ্রাকে আঁকড়ে ধরে নিজের সমস্ত যন্ত্রণা উগড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর সোহান চৌধুরী আর ইকবালে হোসেন ঝড়ের বেগে রুমে ঢুকলেন। হৃদিকে এখনও সেই বিধ্বস্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ইকবাল হোসেন রাগে পারদ চড়চড়িয়ে উঠে গেল। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কড়া গলায় গর্জে উঠলেন, ওকে এখনো তৈরি করনি কেন? নিচে ওর জন্য সবাই অপেক্ষা করছে।
হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখে পাথর হয়ে বাবার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, তৈরি মানে? কিসের তৈরি? সোহান চৌধুরী এগিয়ে এলেন। তার কণ্ঠে কোনো আবেগ নেই। তিনি শীতল গলায় চরম সত্যটা ছুড়ে দিলেন। ছেলেপক্ষ দেখতে এসেছে তোকে, এখন কান্নাকাটার চেঁচামেচি না করে লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিচে আয়। কথাটা শোনার সাথে সাথে হৃদির মনে হলো তার মাথায় যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। শরীরটা রিড়ি করে উঠল তার। সে বুক ফাটিয়ে চিৎকার করতে নিলেই ইকবাল হোসেন চিতার মতো এগিয়ে সে হৃদির মুখ চেপে ধরলেন। তিনি চোখ লাল করে দাঁতের দাঁত চেপে শাসিয়ে বললেন, চুপ, একদম চুপ। মুখ দিয়ে একটু সাউন্ড বের হলে আজ তোকে আমি একদম জবাই করে ফেলবো। বলেই তিনি ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলেন। হৃদি আর স্থির থাকতে পারল না। সে বিছানা থেকে আছড়ে পড়ে মেঝেতে ইকবাল হোসেনের পা দুটো জাপটে ধরল। নখ দিয়ে বাবার পা কামড়ে ধরে বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ল। ও আব্বু, আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি কি অপরাধ করেছি? একজনকে ভালোই তো বেসেছি, কোনো পাপ তো করিনি যে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারছো। ইকবাল হোসেন এবার তপ্ত নিঃশ্বাস ফেলে পা সরিয়ে নিতে চাইলেন, কিন্তু হৃদি ছাড়ল না। তিনি চিৎকার করে উঠলেন, পাপের কথা বলছিস? তাহলে শোন, তুই পাপই করেছিস। ছোট থেকে কত আদরে তোকে বড় করেছি, শরীরের রক্ত জল করে তোকে তিল তিল করে মানুষ করেছি। চাওয়া পাওয়া সব সাধ্য মতো দিয়েছি। সেই হিসেবে আমারও তো স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। নিজে আমি ছেলে পছন্দ করব, কিন্তু সেই স্বপ্নের মুখে তুই চুনকালি মাখলি, লুকিয়ে বিয়ে করে ফেললি, তাও আবার শুভ্রকে। তুই জানতিস তোদের এই সম্পর্ক এই পরিবার কোনো দিন মানবে না, তারপরও কেন তুই ওই নোংরামিটা করলি? হৃদি তখনও মেঝেতে পড়ে বাবার পা জড়িয়ে ধরে হিক্কা তুলে কেঁদেই যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে গঙ্গানি স্বরে বলতে লাগলো, আব্বু, আমি নিজেও জানি না শুভ্র ভাইয়ের প্রতি আমার এত মরণ কামড় ভালোবাসা কিভাবে হলো। ভালোবাসা তো সময় বা সমাজ মানে না আব্বু। মানলে তো আজ এই হাহাকার হতো না। আব্বু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি। আমি শুভ্র ভাইকে ছাড়া আর কারোর হতে পারবো না। যদি এই বুকে কারোর নাম লেখা থাকে তবে সেটা কেবল শুভ্র। যদি কারোর সাথে মরতে হয় তবে সেটা শুভ্র। আমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা স্বপ্নের সাথে শুধু একজনই জড়িয়ে আছে, সে হলো সাইফান শুভ্র চৌধুরী। তোমরা আমাকে মেরে ফেলো আব্বু, তবু অন্য কারোর গলায় মালা দিতে বলো না। হৃদিকে লাল খয়েরি কাতান শাড়ি আর হালকা সাজে সাজিয়ে তুলল শুভ্রা। কারণ একটু আগে হৃদির একটা আর্তনাদও ইকবাল হোসেন শুনেনি, বরং নিজের মরা মুখ দেখানোর হুমকি দিয়ে তিনি হৃদিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছেন। হৃদি এখন এক জ্যান্ত লাশের মতো পাথর হয়ে আছে। চোখের কাজলের সাথে চোখের পানি লেপ্টে একাকার হয়ে যাচ্ছে। শুভ্রা বারবার টিস্যু দিয়ে সেই কালো দাগ মুছে দিচ্ছে আর ফিসফিস করে বলছে, রীতি, কান্না থামা প্লিজ। সোনা, কান্না করিস না, তুই একটু শক্ত হ। শুভ্রা হৃদিকে ধরে ধরে সাবধানে নিচে নামিয়ে আনলো। হৃদির মাথা নিচু হয়ে আছে। সে শারীরিকভাবে এখানে থাকলেও মানসিকভাবে এই জগতে নেই। সে যেন অন্য কোথাও হারিয়ে গেছে। সোফায় তখন ছেলেপক্ষের সদস্যরা বসে আছে। পাত্রের বাবা মা, পাত্রের মামা আর স্বয়ং পাত্র। পাত্রের নাম রোহান, একজন সফল বিজনেসম্যান আর দেখতে বেশ সুদর্শন। হৃদিকে নিয়ে সবার সামনে বসানো হলো। পাশে হৃদির কাঁধ ধরে শুভ্রা শক্ত হয়ে দাঁড়ালো। পাথরের মামা হৃদির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার মা? হৃদি তখন গভীর এক ঘোরে আসন্ন। সে একদম অবচেতন মনে বলে উঠল, শুভ্র ভাই। হৃদির মুখে হুট করে অন্য কোনো ছেলের নাম শুনে ছেলে পক্ষের মানুষজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি শুরু করলো। ইকবাল হোসেন রাগে সোফায় খামচে ধরলেন। তিনি হৃদির দিকে তাকিয়ে বোঝাতে চাইলেন যেন সে ভালোভাবে কথা বলে, কিন্তু হৃদির মাথা নিচু। পরিস্থিতি সামাল দিতে সোহান চৌধুরী দ্রুত পাত্রের মামার দিকে তাকিয়ে এক অদ্ভুত মিথ্যা সাজালেন। আরে ভাই সাহেব, আসলে ও একটু আগে একটা স্বপ্ন দেখেছে আমার বড় ছেলেকে নিয়ে। আমার বড় ছেলে নাকি তাকে খুন করেছে স্বপ্নে। সেই থেকে ভয় ও মাঝে মাঝে আনমনে আমার ছেলের নাম বলে ফেলছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনারা আবার জিজ্ঞেস করেন। পাত্রের মামা আবারও হৃদির দিকে ঝুঁকে পড়ে বললেন, মা, তোমার নাম কি? শুভ্র ভাই। মানে নাম কি তোমার? শুভ্র ভাই। পাগল তুমি? হ্যাঁ, শুভ্র ভাইয়ের জন্য। শুভ্রকে? আমার স্বামী।
হৃদির এই চূড়ান্ত স্বীকারোক্তিতে পুরো ড্রয়িং রুমে যেন বজ্রপাত হলো। পাত্রের মামার রাগে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখ ভঙ্গি তখন অত্যন্ত কঠোর। তিনি উপস্থিত সবার দিকে তাকিয়ে তিক্ত গলায় বললেন, এ কেমন মেয়ে? বারবার অন্য ছেলের নাম বলছে, আবার বলছে স্বামী। নিশ্চিত কোনো গন্ডগোল আছে এখানে। জেনে শুনে আমি কোনো ভাবে আমার ভাগ্নের জীবন নষ্ট করব না। আসি, আমাদের ক্ষমা করবেন আর নিজেরা ভালো থাকবেন। পাত্রপক্ষ কোনো কথা শোনার পক্ষ না করেই রাগে আর অপমানে ঘর থেকে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমের দরজাটা সজোরে লাগানোর শব্দ হতেই ইকবাল হোসেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সোফা থেকে উঠে হৃদির উপর ঝাঁপিয়ে পড়লেন। হৃদির গালে পিঠে এলো পাথরে ঠাস ঠাস করে চড় দিতে থাকলেন। প্রতিটি আঘাতের শব্দে রুমের বাতাস ভারী হয়ে উঠল। নির্লজ্জ মেয়ে, আর কতবার এই বাবার মাথা নিচু করবি তুই? কি আসলেই তোর বাবার লাশ দেখতে চাস? হৃদি কোনো বাধা দিচ্ছে না। একটি শব্দ পর্যন্ত তার মুখ থেকে বের হচ্ছে না। সে নিথর পাথরের মতো বসে শুধু মার খেয়ে যাচ্ছে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু আর্তনাদ করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলছে। শুভ্রা পাগলের মতো ইকবাল এহসানকে থামানোর চেষ্টা করছে। পাশ থেকে ছোট ভাই ইমনও কেঁদে উঠে বাবার হাত জড়িয়ে ধরল। আব্বু মেরো না আপুকে, আপুর অনেক ব্যথা লাগছে। তোমরা আপুর সাথে এমন কেন করছো? আপু তো শুভ্র ভাইকে ভালোই বাসে। তাহলে দিয়ে দাও না ভাইয়ের সাথে বিয়ে, দিলে কি এমন ক্ষতি হবে তোমাদের? অতীত কেটে গেছে দীর্ঘ 2 মাস। এই 2 মাসে হৃদি এক জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছে। শরীরের সবটুকু শক্তি যেন কোনো এক অদৃশ্য দহন ঠুসে নিয়েছে। গুনে গুনে 9 বার পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে, আর প্রতিবারই হৃদি কোনো না কোনোভাবে পাগলামি করে তাদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়ে শুভ্রের কোনো হদিস মেলেনি। ফোন দিলেই সেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। মেয়ের এই অবাধ্যতায় ইকবাল এহসান আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন। ধৈর্য তার সীমানা ছাড়িয়ে গেছে। আজ সকালে তিনি উন্মাদের মতো হৃদির রুমে ঢুকলেন। তার এক হাতে ধারালো একটা ছুরি। হৃদি কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের গলার কাছে ছুরিটা চেপে ধরলেন। রক্তিম চোখে হৃদির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, আজ শেষবারের মতো তোকে দেখতে আসবে। যদি আজকের পর কোনো রকম পাগলামি করিস, তবে আমি নিজে এই ছুরিটা নিজের গলায় চালিয়ে দেব। তখন বাবার লাশের ওপর দিয়ে তুই শুভ্রের কাছে চলে যাস। দেখি তোর কাছে এখন কে বড়, যে জন্ম দিয়ে তিল তিল করে বড় করেছে সেই পিতা বড়, নাকি দুদিনের ভালোবাসা শুভ্র বড়? বাবার এই বিভৎস রূপ দেখে হৃদির পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তার মনে হলো মাথায় এক প্রচণ্ড বজ্রপাত হয়েছে। সে একদম নিথর হয়ে গেল। কোনো শব্দ তার মুখ দিয়ে সরল না। ঠিক সেই মুহূর্তে ঘরে কাজী সাহেবকে নিয়ে ঢুকলেন সোহান চৌধুরী। তার পেছনে কাজী সাহেব। হৃদির সামনে একটি ডিভোর্স লেটার আর কলম এগিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, মা, এই কাগজে একটা সই করো। হৃদি 2 মাস ধরে লড়ে যাওয়া সবটুকু শক্তি হারিয়ে ফেলল। সে কাপা হাতে কাগজের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কিসের কাগজ? ইকবাল হোসেন ছুরিটা গলায় আরো জোরে চেপে ধরে গর্জে উঠলেন, ডিভোর্সের কাগজ। শুভ্রের সাথে আজই তো সব সম্পর্ক ছিন্ন হচ্ছে। কথাটা শোনা মাত্রই হৃদি 2 কানে হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। তার আর্তনাতে যেন ঘরের আসবাবপত্রগুলো কেঁপে উঠল। না না না, আমি মরে যাব। সরাও এই কাগজ তোমরা। আমি সই করব না। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু শুভ্র ভাইয়ের থেকে আলাদা করো না। সোহান চৌধুরী হৃদির মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, পাগলামি করিস না রীতি, আমরা তোর ভালোর জন্যই করছি। সই করে দে মা। শুভ্রের চেয়েও বড় রাজপুত্রের সাথে তোকে বিয়ে দেব, যে শুভ্রের চেয়েও সুন্দর হ্যান্ডসাম। দেখবি তুই অনেক সুখী হবি মা। হৃদি ভালোবাসার এমন এক চরমে পৌঁছাচ্ছে যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে সোহান চৌধুরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল, না না না, আমার কোনো সুন্দর হ্যান্ডসাম ছেলে চাই না। আমার শুধু আমার শুভ্র ভাইকেই চাই। মরে যাব তবু আমি কাউকে বিয়ে করব না। মামা, তুমি এই কাগজ নিয়ে চলে যাও। এই কাগজে আমি আর কখনোই সই করব না। ইকবাল হোসেন এবার হৃদির দিকে তাকিয়ে মরণপণ চোখে তাকালেন। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, সই করবি না তো ঠিক আছে, তাহলে বাবার মরামুখেই দেখ তুই। বলে ইকবাল হোসেন নিজের গলায় ছুরি চালাতে উদ্যক্ত হলেন। সোহান চৌধুরী দ্রুত তার হাত টেনে ধরলেন। ইকবাল হোসেন তখনও উন্মাদের মতো চিৎকার করছেন, ছেড়ে দিন ভাই সাহেব, আমাকে মরতে দিন।
আমি আর এই কলঙ্ক সহ্য করতে পারছি না। এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। ঠিক সেই মুহূর্তে রাবেয়া এহসান ঘরে ঢুকলেন। এই বিভৎস দৃশ্য দেখে তিনি হৃদির কাঁধ ধরে সজোরে ঝাঁকাতে লাগলেন। তিনি তীক্ষ্ণ স্বরে বললেন, তুই কি তোর বাবাকে মেরে ফেলতে চাস? এখন তোর কাছে কি তোর ভালোবাসাই সব হয়ে গেল? যে মানুষটা এত কষ্ট করে তোকে তিল তিল করে বড় করলো, সেই বাবাকেই তুই তোর ভালোবাসার জন্য শেষ করে দিবি? তোর জন্মদাতার চেয়ে তোর ওই দুদিনের ভালোবাসা বড় হয়ে গেল। হৃদির মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। সারা শরীর প্রচণ্ড দুর্বল হয়ে এলো তার। সে বুঝতে পারছে সে তার শুভ্র ভাইকে হারাতে চলছে। এই পরিবার তাকে অন্য কারো হাতে তুলে না দেওয়া পর্যন্ত শান্ত হবে না। হৃদি কোনো মতে বিছানার কোণা আঁকড়ে ধরল। তার বুকের ভেতরটা যেন খা খা করছে। সে মনে মনে ডুকরে কেঁদে উঠল। শুভ্র ভাই কেন আমাকে এভাবে একা ফেলে গেলেন? কি অপরাধ ছিল আমার? আমি যা লড়তে পারছি না শুভ্র ভাই, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। একবার ফিরে আসেন আপনি, সবাইকে বোঝান আমি আপনার জন্য কতটা পাগল। সবাইকে বলেন আমি আপনাকে ছাড়া বাঁচবো না। ফিরে আসেন শুভ্র ভাই, আমি আর পারছি না। হঠাৎ হৃদির মুখে এক অদ্ভুত বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সে হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল কেবল এক গভীর শূন্যতা। সে ধীর পায়ে হাতে কাগজটা টেনে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই সুন্দর করে সই করে দিল। সই শেষ করে সে বিছানা থেকে নেমে ইকবাল এহসানের সামনে গিয়ে দাঁড়ালো। বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আর কখনো দেব না। এবার একদম চিরতরে মুক্তি দিয়ে চলে যাব। আর আজ পাত্রপক্ষের সামনে আমি কোনো পাগলামি করব না, একদম ভদ্রমের মতো হয়ে থাকবো, কথা দিলাম। হৃদির এই আকস্মিক পরিবর্তনে ঘরের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইকবাল এহসান সাথে সাথে হাতের ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে হৃদিকে জাপটে ধরে বুকে টেনে নিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, আমি তোর বাবা হৃদি। বাবা কখনো তার মেয়ের খারাপ চায় না রে মা। বাবারা যেমন আদরের বিড়াল হতে পারে, তেমনি মেয়ের মঙ্গলের জন্য কঠোরও হতে পারে। বাবা মায়ের ভালোবাসা তুই এখন বুঝবি না, যখন নিজে মা হবি তখন বুঝবি। সোহান চৌধুরীও মনে মনে বেশ খুশি হলেন। তিনি ভাবলেন ইকবাল এহসানের আত্মহত্যার হুমকি কাজ দিয়েছে। হৃদি ভয়ে নিজেকে বুঝিয়ে নিয়েছে। বিকেল হতে না হতেই হৃদিদের বাড়িতে নতুন আমেজ। এটা ছিল 10 নম্বর সম্বন্ধ। বরাবরের মতোই শুভ্রা হৃদিকে যত্ন করে সাজিয়ে নিচে নিয়ে এলো। কিন্তু আজ হৃদির চোখে কোনো পানি নেই, বরং এক ধরনের শীতল নিস্তব্ধতা। সে ড্রয়িং রুমে ঢুকে সবাইকে বিনম্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম। পাত্রপক্ষের সবাই হাসি মুখে সালামের উত্তর নিলেন। হৃদিকে সবার মাঝে বসানো হলো। পাত্রের নাম সাদ। সে বেশ শান্তশিষ্ট। সে মাথা নিচু করে থাকলেও আর চোখে বারবার হৃদিকে দেখছিল। বড়রা হৃদিকে যা যা প্রশ্ন করলেন সে একদম আদর্শ মেয়ের মতো গুছিয়ে জবাব দিল। কোনো প্রতিবাদ নেই, কোনো শুভ্রের নাম নেই। সব শেষে ছেলেপক্ষ জানালো হৃদিকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে ছেলের বাবা মুগ্ধ হয়ে ছেলের কানে কানে বললেন, আমার এই মেয়েকেই বৌমা হিসেবে চাই। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর হৃদির বিয়ে ঠিক হলো। আজ মঙ্গলবার। ছেলেপক্ষ প্রস্তাব দিল আগামী শুক্রবারই ফাইনাল ডেট। দুই পরিবারের সম্মতিতে সেই তারিখে বিয়ের মোহর লাগানো হলো। সবাই যখন খুশিতে আত্মহারা, হৃদি তখন সেই স্নান হাসি মুখে নিয়ে পাথরের মতো বসে রইল। কেউ টেরও পেল না এই হাসির আড়ালে হৃদি আসলে কোন অঘম পরিণতির দিকে হেঁটে যাচ্ছে। দুদিন পর হৃদি আর আগের মতো পাগলামি করে না। সে এখন সময় মতো খাওয়া দাওয়া করে, ইমনের সাথে বসে আড্ডা দেয়, এমনকি লুডুও খেলে। বাড়িতে বিয়ের ধুম লেগেছে, আত্মীয় স্বজনের আনাগোনা বাড়ছে। হৃদির মুখে হাসি দেখে রাবেয়া এহসান আর ইকবাল এহসান যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। অবশেষে মেয়েটা স্বাভাবিক হতে শিখেছে। কিন্তু হৃদির এই অতি স্বাভাবিক আচরণ কিছুতেই মানতে পারছে না সাহেরা চৌধুরী। যে মেয়েটা শুভ্রকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছিল না, সে এত তাড়াতাড়ি সব ভুলে কিভাবে এত হাসি খুশি হয়ে গেল। সাহেরা চৌধুরীর বুকের ভেতরটা কু ডাকছে। আজ বৃহস্পতিবার। হৃদির গায়ে হলুদ। পুরো বাড়ি ঝলমলে আলোক সজ্জায় সাজানো হয়েছে। সদর দরজা থেকে রাস্তা পর্যন্ত মরিচবাতি দিয়ে বিবর্ণীল করে তোলা হয়েছে।
রিদি ড্রয়িং রুমে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আপু, আমি একটু মার্কেটে যেতে চাই। আমার নিজের পছন্দের কিছু জিনিস কেনার আছে। ইকবাল এহসান মেয়ের আবদারে খুশি হয়ে বললেন, ঠিক আছে মা, তুই রেডি হয়ে আয়, আমি নিজেই তোকে নিয়ে যাচ্ছি। রিদি তৈরি হয়ে আসলো। শুভ্রাকেও সাথে নিল। ইমনও নাছর বান্দা, সেও যাবে। শেষমেশ ইকবাল এহসান, রিদি, শুভ্রা আর ইমনকে নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসলেন। মার্কেটে ঢোকার পর রিদি আর ইমন যখন অন্য দোকানে ব্যস্ত, শুভ্রা তখন সুযোগ খুঁজতে লাগলো। সে অন্য একটি মার্কেটের সুতো দিয়ে একটু আড়ালে সরে আসলো। একটি দোকানের কর্মচারীকে লক্ষ্য করে সে বিনীতভাবে বলল, ভাইয়া, আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? জাস্ট 2 মিনিটের জন্য একটা আর্জেন্ট কল দিতাম। কর্মচারী সান্দোষে ফোন বাড়িয়ে দিল। শুভ্রার বুক ধুকভুকানি নিয়ে চারিদিকে একবার তাকে শুভ্রের সেই বিদেশি নাম্বার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে সেই চিরচেনা যান্ত্রিক কণ্ঠস্বর, ফোন বন্ধ। আর কেউ না জানুক, শুভ্রা মনে মনে নিশ্চিত যে রিদি বড় কোনো নাটক করছে, কারণ ভালোবাসা এত সহজে মুছে ফেলা নতুন জীবন সাজানো যায় না। শুভ্রার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ভাইটার উপর। কেউ কি এভাবে নিরুদ্দেশ্য হয়ে ফোন বন্ধ করে রাখে? হঠাৎ শুভ্রার মাথায় ঈশানের কথা খেলে গেল। এত কিছু হয়ে গেল অথচ ঈশানকে কিছুই জানানো হয়নি। সোহান চৌধুরী তাকে বাড়ির বাইরে এক কদমও বের হতে দেয়নি, এমনকি ফোনটাও কেড়ে নিয়েছে। শুভ্রা চট করে ঈশানের মুখস্থ নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। শুভ্রা অস্থির হয়ে ফিসফিস করে বলল, ঈশান ভাইয়া, আমি শুভ্রা, আপনি কোথায়? ঈশান অবাক হয়ে বলল। আরে শুভ্রা, কেমন আছো? তোমার ফোন বন্ধ ছিল কেন এতদিন? শুভ্রা কান্নারত গলায় বলল, সব কথা পরে বলা যাবে ভাইয়া, আপনি আগে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সে আসেন। শুভ্রার কথা শুনে ঈশান অস্থির হয়ে কয়েক মিনিটের মধ্যেই শপিং কমপ্লেক্সের সামনে চলে আসলো। শুভ্রা আগে থেকেই রাস্তার এক কোণে দাঁড়িয়েছিল। ঈশানকে দেখা মাত্রই সে এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে মার্কেটের পাশের একটা নির্জন গলির চিপায় নিয়ে গেল। শুভ্রাকে এতটা বিধ্বস্ত আর আতঙ্কিত দেখে ঈশান কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে শুভ্রা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শুভ্রা কান্নায় ভেঙে পড়ে বলল, ভাইয়া, সবকিছু শেষ হয়ে গেছে। রীতির বিয়ে ঠিক হয়ে গেছে, কালই ওর বিয়ে। ঈশান চোখ কপালে তুলে চিৎকার করে উঠল, হোয়াট? শুভ্রা, তুমি কি আমার সাথে মজা করছো? আমি একটু মজা করছি না ভাইয়া, একদম সিরিয়াস। কাল রীতির বিয়ে। গত 2 মাসে এখানে যা যা হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। শুভ্রা শুরু থেকে সবটুকু, শুভ্রের ফোন বন্ধ থাকা, ঈশান এহসানের গলায় ছুরি ধরা, আর শেষ পর্যন্ত রিদির ওই ডিভোর্স পেপারে সই করা, সব কিছু খুলে বলল। সব শুনে ঈশানের মাথায় হাত দিয়ে পাগলের মতো অস্থির হয়ে হাত কসলাতে কসলাতে বলল, শুভ্রা, তোমরা জানো না কি হচ্ছে। বসের জীবন নিয়ে খেলছে তোমাদের এই দুই পরিবার। রিদির বিয়ে হয়ে গেলে বস জ্যান্ত পাগল হয়ে যাবে। আমি তো জানি বস রিদিকে কতটা পাগলের মতো ভালোবাসে। যেভাবেই হোক এই বিয়ে থামাতে হবে আমাদের। শুভ্রা অসহায় গলায় বলল, কিন্তু কিভাবে? ভাইয়াও তো দেশে নেই, আর ভাইয়ার ফোনটাও সেই যে বন্ধ হয়েছে এখন পর্যন্ত খুলেনি। ঈশান এবার রাগে ফেটে পড়ল। সে দাঁতে দাঁত চেপে বলল, বসের এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। কোথাও গেলেই ফোনটা বন্ধ করে রাখবে। আরে ফোনটা অন্তত খোলা রাখ, কারণ বিপদ তো আর সময়ে মেপে বা বলে কয়ে আসে না। এখন এই মুহূর্তে ওনাকে না পেলে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাবে। ঈশান পকেট থেকে নিজের ফোন বের করে আবার পাগলের মতো শুভ্রের নাম্বার ট্রাই করতে লাগলো। ওপাশ থেকে সেই একই যান্ত্রিক স্বর বারবার ভেসে আসছে। ঈশান দেওয়ালের উপরে একটা লাথি মেরে বলল, শুভ্রা, তুমি রিদির কাছে যাও। ও যে হুট করে সই করে দিয়ে শান্ত হয়ে গেছে, এটা মোটেও ভালো লক্ষণ না। আবার কেন জানি মনে হচ্ছে ও ভেতরে ভেতরে বড় কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তুমি ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করো না। আমি আবার শেষ চেষ্টাটুকু করছি বসের কোনো হদিশ পাওয়ার জন্য। দরকার হলে আমি এয়ারপোর্টে খবর নিচ্ছি উনি ফিরছেন কিনা। শুভ্রা মাথা নেড়ে মার্কেটের ভিড়ের মাঝে মিলে গেল। তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কালকে সূর্য ওঠার আগেই যদি শুভ্র না ফেরে তাহলে বড় অঘটন ঘটে যাবে। ইকবাল এহসানের ফোনে হঠাৎ একটা জরুরি কল আসায় তিনি কথা বলার জন্য ইমন আর রিদিকে একটু দাঁড়াতে বলে কিছুটা নিরিবিলি জায়গায় সরে গেলেন। রিদি চাতক পাখির মতো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে ইমনের হাত শক্ত করে ধরে দ্রুত পা চালিয়ে পাশের একটা ফার্মেসির দোকানে চলে আসলো।
হৃদির চোখে মুখে এক ধরনের অস্বাভাবিক ক্ষিপ্ততা। সে ফার্মেসিতে গিয়ে নিচু স্বরে কিছু একটা চাইল। দোকানদার কয়েকটা প্যাকেট বের করে দিতেই হৃদি ক্ষিপ্ত হাতে সেগুলো ব্যাগে পুরে নিল। পুরো কাজটা সে এত দ্রুত করলো যে ছোট ইমন কিছুই বুঝে উঠতে পারল না। হৃদি যখন আবার মার্কেটের ভিড়ের মাঝে ফিরে আসলো তখন তার ঠোঁটের কোণে এক চিলতে বিষাদ মাখা হাসির রেখা ফুটে উঠল, ঠিক যেন কোনো যুদ্ধে জয়ী হওয়ার পর এক পরাজিত সৈনিকের শেষ হাসি। ঈশান এয়ারপোর্টে গিয়ে পাগলের মতো প্রতিটি টার্মিনাল আর ফ্লাইটের লিস্ট চেক করলো, কিন্তু কোনো আশার আলো দেখতে পেল না। আজকে শুভ্রের কোনো ফ্লাইট এখানে ল্যান্ড করার কথা নেই। ঈশানের মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আর তার সাথে শুভ্রের উপর একটা তীব্র অভিমান আর রাগ দানা বাঁধছে। কথায় হারিয়ে গেল লোকটা যখন তার গোটা জগৎটা ছারখার হয়ে যাচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ট্যাক্সি নিয়ে সোজা হৃদিদের বাড়িতে ছুটে এলো। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূর থেকেই কানে ভেসে আসছে উৎসবের উচ্চ শব্দ। পুরো বাড়িটা লতানো আলোকে সজ্জায় এমনভাবে সেজেছে যে দেখে মনে হচ্ছে কোনো রাজপরী। রাস্তাঘাট জুড়ে সেই ঝিলমিলি আলো দেখে ঈশানের বুকের ভেতরটা ধক করে উঠল। এই আলোক সজ্জা কি উৎসবের জন্য, নাকি শুভ্রের হৃৎপিণ্ডটা অন্য কারো হাতে তুলে দেওয়ার শেষ আয়োজন? ভেতরে তখন সাজবর। হৃদিকে হলুদ রঙের এক মায়াবী শাড়িতে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। চারিদিকে গগন বিদারী মিউজিক আর নাচ গানে মাতোয়ারা সবাই। পাখি, মিহি আর বাড়ির বাকি মেয়েরা গানের তালে তালে নাচছে। শুভ্রা হৃদির ঠিক পাশেই বসেছিল। ভিড়ের মাঝে হঠাৎ তার চোখ পড়ল ঈশানের উপর। ঈশানকে দেখা মাত্রই শুভ্রা নিঃশব্দে স্টেজ থেকে নেমে এলো এবং সবার চোখ এড়িয়ে ঈশানকে টেনে বাড়ির পেছনের নির্জন বাগানটার দিকে নিয়ে গেল। সেখানে আবছা আলোয় ঈশান যখন শুভ্রার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তার নিঃশ্বাস যেন কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। শুভ্রার পরনে কাঁচা হলুদ রঙের এক জমকালো লেহেঙ্গা, যা তার গায়ের দুধে আলতা গায়ের রঙের সাথে মিশে এক অপার্থিব আভা তৈরি করেছে। তার সারা শরীর জুড়ে গাঁদা ফুলের গহনা, গলায়, কানে আর হাতে হলদেটে সেই ফুলের স্নিগ্ধ ছোঁয়া। মাথায় আর চুলে ছোট ছোট সাদা আর লাল গোলাপ এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যেন কোনো স্বর্গীয় উদ্যান থেকে সে নেমে এসেছে। হলুদের স্নিগ্ধতা আর ফুলের ঘ্রাণে শুভ্রাকে এক জীবন্ত পরীর মতো মনে হচ্ছে। তার টানা টানা চোখ দুটোতে লেগে আছে গভীর উৎকণ্ঠা, আর কাজল মাখা সেই দৃষ্টি যেন এই উৎসবের মাঝেও এক অব্যক্ত বেদনা গল্প বলছে। ঈশান কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে রইল। এই রণক্ষেত্রের এমন এক স্বর্গীয় সৌন্দর্য যেন বেমানান, কিন্তু শুভ্রার এই রূপ দেখে ঈশানের পাথর হয়ে যাওয়া মনটাও মুহূর্তের জন্য টলে উঠল। শুভ্রা ঈশানের হাত ধরে ঝাঁকুনি দিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ঈশান ভাইয়া, ভাইয়ার কোনো খবর পেলেন? কিছু একটা বলুন প্লিজ। ঈশান নিজেকে সামলে নিয়ে এক বুক হাহাকার নিয়ে মাথা নিচু করল। তার নীরবতাই জানিয়ে দিল শুভ্রের কোনো খবর পাওয়া যায়নি। সে মাথা নাড়তে নাড়তে এক বুক হাহাকার নিয়ে বলল, না শুভ্রা, বসের কোনো খবর নেই। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হৃদির বিয়েটা যদি একবারে হয়ে যায় তবে বসের সাজানো জগৎটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, সব শেষ হয়ে যাবে শুভ্রা। তাদের দুজনের এই রুদ্ধশ্বাস কথোপকথনের মাঝেই ছায়ার মতো হাজির হলেন সোহান চৌধুরী। শুভ্রার সাথে ঈশানকে এখানে নির্জনে কথা বলতে দেখে তার চোখ দুটো কঠিন হয়ে উঠল। বাবাকে দেখে শুভ্রার রক্ত হিম হয়ে গেল। সে ভয়ে কাঁপতে শুরু করলো। ঈশান অবশ্য বিচলিত হলো না। সে নিজের জায়গায় পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে রইল। শুভ্রা কাঁপা কাঁপা গলায় আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে বলল, আব্বু, আমি শুধু। সোহান চৌধুরী হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি ঈশানের দিকে স্থির। তিনি গম্ভীর গলায় বললেন, দেখো ঈশান, আমি জানি তুমি আমাকে সম্মান করো, তাই মুরব্বী হিসেবে বলছি, শুভ্র যাতে কোনোভাবে এই বিয়ের খবর না পায়। তুমি বিয়েতে এসেছো ভালো কথা, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, কিন্তু নিজের সীমার মধ্যে থাকবে।
শুভ্রা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের কোণে পানি নিয়ে সাহস সঞ্চার করে বাবার দিকে তাকিয়ে আর্জি জানালো। আব্বু প্লিজ এই বিয়েটা আটকাও, ভাইয়া জানলে পাগল হয়ে যাবে। বুঝতে পারছো না কেন তুমি? সোহান চৌধুরী মেয়ের দিকে ফিরে ধমকে সুরে বললেন, হোক পাগল, আত্মীয়তার মধ্যে আত্মীয়তা আমি পছন্দ করি না, সেটা কি সে জানে না? জেনেও সে রীতিকে বিয়ে করলো কিভাবে? যা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে। এসব প্রেম ভালোবাসা দুদিনের মোহ, সময় হলে সব কেটে যাবে। সাদ অনেক ভালো আর ভদ্র ছেলে, ও রীতিকে অনেক সুখে রাখবে। সোহান চৌধুরীর কথা শুনে ঈশানের ঠোঁটের কোণে এক চিলতে তেতো হাসি ফুটে উঠল। সে বিনয়ের মুখোশ পরলেও তার কণ্ঠে ছিল দৃঢ় এক সত্য। সে সরাসরি সোহান চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বলল, বেয়াদবি মাফ করবেন আঙ্কেল, ছোট মুখে বড় কথা বলছি। আসলে বস, এই পৃথিবীতে আপনি আর আন্টিকে ছাড়া যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসে থাকে তবে সেটা রীতিকে। হোয়াট আই বিলিভ, আমি আপনাকে বিয়ে আটকাতে বলবো না। শুধু এইটুকু বলবো, নিজের হাতে নিজের সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। বস জানলে আক্ষরিক অর্থেই পাগল হয়ে যাবে। তাকে সামলানোর ক্ষমতা তখন কারো থাকবে না।